প্রিয়াঙ্কা তার বাবা মা এবং দাদা বৌদির সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা বিবাহ উপযোগী হয়ে গেলেও সে এখনো পর্যন্ত বিয়ে করতে রাজি হয় না, তাই সবসময় প্রিয়াঙ্কার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যেই থাকে। এভাবে সময় কাটতে থাকে। আর এরই মধ্যে একদিন প্রিয়াঙ্কার পরিবার তুহিন নামে এক ভালো ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেবে বলে ঠিক করে। তুহিন ছেলেটা খুবই ভালো মনের মানুষ ছিল, আর তার পরিবারও খুবই ভালো। তাই প্রিয়াঙ্কার বাড়ির সকলেই প্রিয়াঙ্কাকে তুহিনের সঙ্গে বিয়ে করার জন্য রাজি করানোর চেষ্টা করে। দেখো প্রিয়াঙ্কা, তোমার কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, তুমি আর কতদিন বাপের বাড়িতে থাকবে? আমরা সবাই কিন্তু তোমার ভালো চাই, সেই জন্য আমরা খুব ভালো ছেলেকে তোমার জন্য পছন্দ করেছি। তুমি তুহিনের সঙ্গে বিয়ে করলে সারা জীবন কিন্তু সুখী থাকবে। তুহিন ছেলেটা যেমনই ভালো, ওর পরিবারও কিন্তু খুব ভালো। ওফ, তোমরা আমাকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছ। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। বিয়ের পর মেয়েদের জীবন একেবারে শেষ হয়ে যায়, লাইফে এনজয়মেন্ট বলতে আর কিছুই থাকে না। আমি আরো 2-3 বছর ধরে জীবনটাকে এনজয় করতে চাইছিলাম, কিন্তু তোমাদের তো সেটা সহ্য হচ্ছে না, তাই না? অনেক হয়েছে প্রিয়াঙ্কা, 28 বছর ধরে এত এনজয় করলি, তারপরও তোর এনজয়মেন্ট শেষ হচ্ছে না। আমরা তোর কোনো কথা শুনবো না, তুহিনের সঙ্গেই তোকে বিয়ে করতে হবে, আর এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। তুই যদি এবার বিয়ে না করিস তাহলে তোর যেখানে ইচ্ছে তুই চলে যেতে পারিস, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার 1 বছর সময় লাগবে। 1 বছর পর আমি বিয়ে করব। তবে তোমরা তুহিনের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি সামনাসামনি তুহিনের সঙ্গে দেখা করতে চাই। প্রিয়াঙ্কার কথা শুনে তার পরিবারের সবাই খুবই খুশি হয়, কারণ প্রিয়াঙ্কা 1 বছর সময় চাইলেও অন্ততপক্ষে সে বিয়ে করার জন্য রাজি হয়েছে, এটাই তার পরিবারের কাছে অনেক। তাই তখনই প্রিয়াঙ্কার বৌদি তুহিনের ফোন নাম্বার প্রিয়াঙ্কাকে দিয়ে দেয়। তুহিনের ফোন নাম্বার প্রিয়াঙ্কাকে দিয়ে দেয়। আর সেদিনই প্রিয়াঙ্কা তুহিনকে ফোন করে এবং তুহিনের সঙ্গে দেখা করার আর্জি জানায়। পরের দিনই প্রিয়াঙ্কা তুহিনের সঙ্গে দেখা করতে চলে যায়। আসলে তুহিন, আমি 1 বছর পর বিয়ে করতে চাই। আমি চাই এই 1 বছর আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়েই থাকবো। বিয়ের পর সংসারের চাপে পড়ে জীবনে এনজয়মেন্ট বলতে আর কিছুই থাকে না। তাই বিয়ের আগে 1টা বছর আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমরা একসঙ্গে ঘুরবো ফিরবো, অনেক মজা করব। তারপর আমরা বিয়ে করব, কেমন? আশা করছি তোমার এতে কোনো প্রবলেম নেই। আসলে প্রিয়াঙ্কা, আমার বাবা মা দুজনেই অসুস্থ, তাই আমার পরিবার চাইছিল আমি যাতে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। তবে তোমার যখন এটাই ইচ্ছা, আমি এই বিষয়ে বাবা মায়ের সঙ্গে একবার কথা বলবো। তবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাকে বিয়ে করার জন্য কোনো চাপ দেবো না। তোমার যখন ঠিক মনে হবে তখনই তুমি বিয়ে করতে পারো। এই শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে হঠাৎ করে প্রিয়াঙ্কার মধ্যে পরিবর্তন দেখা দেয়। প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় এখন বাড়িতেই থাকে না। সে মাঝে মধ্যে অনেক রাত করে বাড়িতে ফিরে আসে, আবার কখনো কখনো রাত্রিবেলা সে বাড়িতেও ফেরে না। যার ফলে প্রিয়াঙ্কার বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকে। বিশেষ করে প্রিয়াঙ্কার বৌদি দেবস্মিতা তাকে নিয়ে সবসময় চিন্তা করে। এত রাত হয়ে গেল, 12টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা বাড়িতে এলো না। ও 2 দিন আগে সারা রাত বাড়িতে আসেনি, ভোরবেলা বাড়িতে ফিরেছিল। জানি না মেয়েটা কি করছে, আমার তো ওকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। এভাবেই দেবস্মিতা কিছুতেই ঘুমাতে পারে না। সে বসে বসে তার ননদের জন্য অপেক্ষা করতে থাকে। আর 2-1 ঘন্টা পরেই দেবস্মিতা তাদের বাড়ির সামনে এক বাইকের আওয়াজ শুনতে পায়। তখনই দেবস্মিতা দরজা খুলে দেখে যে প্রিয়াঙ্কা এক অজানা ছেলের বাইক থেকে নামছে। আর যা দেখে দেবস্মিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। প্রিয়াঙ্কা যখন বাড়ির মধ্যে ঢুকে আসে, তখন দেবস্মিতা কৌতূহলবশত জিজ্ঞাসা করে, প্রিয়াঙ্কা, ওই ছেলেটা কে ছিল যার বাইকে করে তুমি বাড়িতে ফিরলে? রাত 2টো বাজে, তুমি ওই ছেলেটার সঙ্গে কি করছিলে এত রাতে? আরে বৌদি, ওই ছেলেটার নাম হলো রোহিত, আমার বয়ফ্রেন্ড। আজকে আমি রোহিতের সঙ্গে নাইট ক্লাবে গিয়েছিলাম, দারুণ এনজয় করেছি আমরা দুজনে। আমি একা একা বাড়ি চলেই আসতাম, কিন্তু রাত হয়ে গেছে বলে রোহিত আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল। আসলে রোহিত আমার খুবই কেয়ার করে, ছেলেটা ভীষণ ভালো। প্রিয়াঙ্কার কথা শুনে দেবস্মিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। বয়ফ্রেন্ড? কি বলছো কি তুমি? তোমার যে তুহিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তুমি বললে 1 বছর পর তুমি তুহিনকে বিয়ে করবে, আর এখন তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তাও আবার এত রাতে। এগুলো কিন্তু ঠিক নয় প্রিয়াঙ্কা।
আমার 1 বছর পর বিয়ে হবে, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাই এখন আমি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতেই পারি। এতে সমস্যা কোথায় শুনি? আমি ভীষণই ওপেন মাইন্ডেড, তাই আমার মনে হয় আজকালকার যুগে এগুলো খুবই নর্মাল ব্যাপার। তাই বেকার বেকার আমি কি করছি না করছি সেসব জেনে তোমার কোনো লাভ নেই। বাই, গুড নাইট। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। আর সেদিনের পর থেকে দেবস্মিতা সবসময় দেখে প্রিয়াঙ্কা ফোনেই ব্যস্ত। এমনকি প্রিয়াঙ্কা সারা রাত ধরে জেগে জেগেও ফোনে গল্প করে, কিন্তু তার বাড়ির সকলেই মনে করে প্রিয়াঙ্কা হয়তো তার হবু বর তুহিনের সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু সেটা আদৌ সত্যি ছিল না। কারণ প্রিয়াঙ্কার একটা নয়, আরো 3টে বয়ফ্রেন্ড ছিল। আর প্রিয়াঙ্কা এখন তুহিনকেও বয়ফ্রেন্ডের চোখে দেখে। প্রতিদিনই প্রিয়াঙ্কা কারো না কারোর সঙ্গে ঘুরতে বেরোয়। এমনই একদিন দেবস্মিতা যখন এক শপিং মলে শপিং করতে যায়, তখন সে প্রিয়াঙ্কাকে অন্য এক ছেলের সঙ্গে বসে থাকতে দেখে। যা দেখে দেবস্মিতা সেই সময় কিছু না বললেও প্রিয়াঙ্কা যখন রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে, তখন দেবস্মিতা আলাদা করে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে। কি ব্যাপার প্রিয়াঙ্কা, আজকে আমি শপিং মলে তোমাকে অন্য একটা ছেলের সঙ্গে বসে থাকতে দেখলাম। কে ছিল ছেলেটা? তোমার কোনো বন্ধু? ও না না, ও আমার বন্ধু নয়, ও তো আমার নতুন বয়ফ্রেন্ড। ওর নাম হলো দীপঙ্কর। খুবই হ্যান্ডসাম দেখতে ছেলেটা, তাই না? আর ও কিন্তু ভীষণ ফানি। আজকে আমি যতক্ষণ ওর সঙ্গে ছিলাম, ও আমাকে ততক্ষণ হাসিয়েছে। কি, আবার নতুন বয়ফ্রেন্ড? কিন্তু কদিন আগে রোহিত নামে একটা ছেলে তোমাকে বাড়িতে ছাড়তে এলো, সেই ছেলেটার কি হলো? না বৌদি, এখন আমি রোহিতের সঙ্গে কিছুদিন কথা বলছি না। আসলে রোহিতের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, আর 2-4 দিন আগেই আমার দীপঙ্করের সঙ্গে পরিচয় হয়েছে। এখন আমি দীপঙ্করের সঙ্গেই ডেট করছি। প্রিয়াঙ্কার কথা শুনে দেবস্মিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। প্রিয়াঙ্কা, এগুলো তুমি একদমই ঠিক করছো না। তুমি যা করছো তোমার দাদা, বাবা, মা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে খুব খারাপ ভাববে। আর তাছাড়া তোমার এত ভালো পরিবারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাই তুহিন আর তুহিনের পরিবার যদি জানতে পারে তুমি বিয়ের আগে এসব করে বেড়াচ্ছ, তাহলে কিন্তু তোমার বিয়েটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, আমার বিয়ে ভেঙে গেলে আমি বুঝে নেব, তোমাকে এত টেনশন করতে হবে না। আর তুমি কি আমার উপর নজর রাখছো? আমার মনে হচ্ছে তুমি আমাকে ফলো করছো, সেই জন্য আমি কোথায় কখন কি করে বেড়াচ্ছি তুমি জানতে পেরে যাচ্ছ, তাই তো? এসব করে কোনো লাভ নেই বৌদি, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমার ডিসিশন আমাকেই নিতে দাও। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে একদিন দেবস্মিতা প্রিয়াঙ্কাকে তুহিনের সঙ্গে ঘুরে বেড়াতে দেখে, কিন্তু যা দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। তাই এবার সে তার ননদকে কোনো রকম বকাবকি করে না। তবে এরই মধ্যে একদিন দেবস্মিতা আবার প্রিয়াঙ্কাকে অন্য আরেকটা অচেনা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখে। আই মিস ইউ সঞ্জয়, তোমাকে আমি সত্যি ভীষণ মিস করছিলাম। ভাগ্যিস তুমি আমাকে কল করলে। আর হ্যাঁ সঞ্জয়, কালকে কিন্তু আমরা দেখা করব, ওকে? ঠিক এমন সময় সেখানে দেবস্মিতা চলে এলে প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে সঞ্জয়ের ফোন কেটে দেয়। প্রিয়াঙ্কা, এগুলো তুমি কি করছো? প্রত্যেকদিন নতুন নতুন ছেলেদের সঙ্গে গল্প করছো, প্রত্যেকদিন নতুন নতুন বয়ফ্রেন্ড পাতাচ্ছ, প্রত্যেকদিন কোনো না কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আর তুহিনের সঙ্গেও তুমি সম্পর্ক রেখেছো। কি করতে চাইছো তুমি বলো তো? আজ বাদে কাল তোমার তুহিনের সঙ্গে বিয়ে হবে, তুমি তুহিনকে এভাবে ঠকাচ্ছ কেন? ওফো, শাট আপ বৌদি। আমি তোমাদেরকে বলেছি আমি 1 বছর পর বিয়ে করব, কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাদেরকে ফাইনাল ডিসিশন জানাইনি। আমি তুহিনকে বিয়ে করব নাকি অন্য কোনো ছেলেকে বিয়ে করব, সেটা কি আমি এখনো বলেছি? আসলে বিয়ের পর একটা মাত্র ছেলের সঙ্গেই সারাটা জীবন কাটাতে হবে, তাই বিয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে ডিসিশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না আমার কোন ছেলেকে বিয়ে করা উচিত। সেই কারণে আমি নতুন নতুন বয়ফ্রেন্ড পাতাচ্ছি। আমার যেই ছেলেকে মনে হবে আমার জন্য পারফেক্ট, আমি তাকেই বিয়ে করব। তুমি খুব ভুল করছো প্রিয়াঙ্কা, এখনো সময় আছে। তুমি নিজেকে শুধরে নাও, আর যতটা সম্ভব তুমি তাড়াতাড়ি তুহিনকে বিয়ে করে নাও। এসব বাজে সঙ্গ ত্যাগ করো আর সুখে শান্তিতে সংসার করো। তুহিন খুব ভালো ছেলে, তুমি তুহিনকে এভাবে ঠকিও না। তুহিন আর ওর পরিবার আশা করে বসে আছে যে তুমি তুহিনের সঙ্গেই বিয়ে করবে। তোমাদের মনে হতে পারে যে তুহিন খুব ভালো ছেলে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে তুহিন সত্যি আমার জন্য ভালো কিনা। তাই তুহিন সহ আমার সবকটা বয়ফ্রেন্ডের সঙ্গে আমি সময় কাটিয়ে দেখছি আমার জন্য কে ভালো হবে। আমার যাকে ভালো মানুষ বলে মনে হবে আমি তাকেই বিয়ে করব। তোমার কি মনে হয়
2-4 দিন তুমি কারোর সঙ্গে ডেট করলেই তুমি বুঝতে পেরে যাবে যে সেই ছেলে তোমার জন্য ভালো কিনা। এরকম ভাবে কখনো ছেলেদের আসল রূপ তুমি জানতে পারবে না। আর তুমি যদি সত্যিই জানতে চাও যে কোন ছেলে তোমার জন্য ভালো, তাহলে তুমি অন্যরকম ভাবে ওদেরকে পরীক্ষা করে দেখতে পারো। অন্যরকম ভাবে বলতে কি বলতে চাইছো তুমি? আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না বৌদি। আমার মাথায় একটা দারুণ প্ল্যানিং আছে। তুমি যদি এই আইডিয়াটা কাজে লাগাও তাহলে তুমি সহজেই বুঝতে পেরে যাবে কোন ছেলে তোমার জন্য ভালো। শোনো ভালো করে আমি কি বলতে চাইছি। এই বলে দেবস্মিতা একটা দুর্দান্ত প্ল্যানের কথা প্রিয়াঙ্কাকে বলে। ওয়াও বৌদি, সত্যি তোমার আইডিয়াটা কিন্তু দারুণ। আমি যদি আগে এত ভালো আইডিয়া পেয়ে যেতাম তাহলে আমি এতগুলো বয়ফ্রেন্ডের পেছনে আমার সময় নষ্ট করতাম না। আমি আজকেই আমার ডাক্তার বন্ধু শুভজিতের সঙ্গে দেখা করব, কারণ শুভজিৎ আমাকে এই বিষয়ে হেল্প করতে পারবে। এই বলে প্রিয়াঙ্কা সেদিনই তার ডাক্তার বন্ধু শুভজিতের সঙ্গে দেখা করতে চলে যায়। আর শুভজিতের সাহায্যে প্রিয়াঙ্কা এক ফেক মেডিকেল রিপোর্ট তৈরি করে। সেই মেডিকেল রিপোর্ট বাড়িতে নিয়ে আসার পর প্রিয়াঙ্কা প্রথমে সেই রিপোর্টের ফটো তুলে রোহিতকে পাঠায় আর সঙ্গে সঙ্গে রোহিতকে ফোন করে। হ্যালো রোহিত, আমি তোমাকে একটা ফটো পাঠিয়েছি, দেখো ওটা আমার মেডিকেল রিপোর্ট। আসলে আমি আজকেই জানতে পেরেছি আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে আর ডাক্তার বলেছে আমার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। কেউ যদি আমাকে একটা কিডনি দান করে তাহলে আমি আবার নতুন করে জীবন ফিরে পাবো। তুমি প্লিজ আমাকে তোমার একটা কিডনি দাও, তা না হলে আমি মরে যাব রোহিত। প্রিয়াঙ্কার কথা শুনে রোহিত খুবই ভয় পেয়ে যায়। তোমার মাথা খারাপ নাকি? আমি কিছুতেই তোমাকে আমার কিডনি দিতে পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি আমাকে ফোন করবে না। আমি যদি আগে জানতাম তুমি এরকম অসুস্থ তাহলে কখনো তোমার সঙ্গে সম্পর্ক রাখতাম না। এই বলে রোহিত ফোন কেটে দেয়। রোহিতের এরকম ব্যবহারে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে। আর এবার প্রিয়াঙ্কা দীপঙ্করকে মেডিকেল রিপোর্টের ফটো পাঠিয়ে ফোন করে। হ্যালো দীপঙ্কর, তুমি প্লিজ আমাকে হেল্প করো। তুমি আমাকে বাঁচাতে পারবে। আসলে আমার 2টো কিডনি ফেল হয়ে গেছে। আজকেই আমি আমার মেডিকেল রিপোর্ট পেয়েছি। তুমি যদি আমাকে একটা কিডনি দাও তাহলে আমি আবার বাঁচতে পারবো। আমি সুস্থ হয়ে গেলে আমরা বিয়ে করে একসঙ্গে সংসার করতে পারবো। না না, এই সমস্ত কাজ আমার ফ্যামিলি কখনোই আমাকে অ্যালাউ করবে না। আমি কিছুতেই তোমাকে আমার কিডনি দিতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার হয়তো তোমাকে এই কথাটা আগেই জানানো উচিত ছিল। আসলে আমার ফ্যামিলি অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। সামনের মাসেই আমার ওর সাথে বিয়ে। তাই তুমি দয়া করে আমাকে ফোন করে ডিস্টার্ব করো না প্লিজ। এই বলে দীপঙ্কর ফোন রেখে দেয়। প্রিয়াঙ্কা এবার তার তৃতীয় বয়ফ্রেন্ড সঞ্জয়কে ফোন করলে সঞ্জয়ও প্রিয়াঙ্কাকে কিডনি দিতে অস্বীকার করে। আর শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা এবার তুহিনকে ফোন করে। তুহিন যখন প্রিয়াঙ্কার শারীরিক অসুস্থতার কথা জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। কি বলছোটাকে প্রিয়াঙ্কা? তোমার 2টো কিডনি ফেল হয়ে গেছে? ও মাই গড, উপরবেলা তোমার সঙ্গে এরকম কেন করলো? তুমি যদি আমাকে বলো একটা কিডনি নয়, আমি তোমাকে 2টো কিডনি আমার দিয়ে দিতে পারি। আমি চাই তুমি যাতে সারা জীবন সুস্থ থাকো। তুমি কোন হসপিটালে অ্যাডমিট আছো আমাকে বলো, আমি এখনই যাচ্ছি। তুহিনের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা বুঝতে পারে তুহিন কতটা ভালো মনের মানুষ। আর সেই সঙ্গে প্রিয়াঙ্কা উপলব্ধি করে যে তার পরিবার একেবারে সোনার টুকরো ছেলেকে তার জন্য পছন্দ করেছে। তুহিন, তুমি সত্যিই খুব ভালো ছেলে। আসলে আমার কিছু হয়নি, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি জাস্ট তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করছিলাম। আর আমি আশা করছি তুমি যতদিন আমার সঙ্গে থাকবে আমার কখনো কিছু হবে না। আমি তোমাকে এটাই বলার জন্য ফোন করেছি, আমি 1 মাসের মধ্যেই তোমাকে বিয়ে করতে চাই। আমি আর তোমাকে বেশি দিন ওয়েট করাতে চাই না। প্রিয়াঙ্কার কথা শুনে তুহিন প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর প্রিয়াঙ্কা যখন বাড়িতে তার এরকম সিদ্ধান্তের ব্যাপারে জানায় তখন প্রিয়াঙ্কার বৌদি, মা, বাবা, দাদা সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা সেদিনই তার সবকটা বয়ফ্রেন্ডকে ব্লক করে দেয়। আর 1 মাসের মধ্যে প্রিয়াঙ্কা তুহিনকে বিয়ে করে তার সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। পিঙ্কি এবং রিঙ্কি তাদের সৎ মা শকুন্তলার সঙ্গে থাকতো। পিঙ্কি এবং রিঙ্কি 2 যমজ বোন ছিল, কিন্তু তারা দেখতে পুরোপুরি আলাদা ছিল। তাদের 2 বোনের ভাগ্য খুবই খারাপ ছিল। জন্মের সময় তারা তাদের মাকে হারিয়েছিল। তাই তাদের বাবা রামপ্রসাদ 2 মেয়ের দেখাশোনার জন্য শকুন্তলাকে বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 3 বছর পর তাদের বাবাও তাদেরকে ছেড়ে চলে যায়। পিঙ্কি এবং রিঙ্কি তাদের সৎ মায়ের অত্যাচার, লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে করতে বড় হয়ে উঠতে থাকে। এই, তোরা দুজনে কোথায় যাচ্ছিস? আমরা স্কুলে যাচ্ছি মা। আমি আর বোন সব কাজ করে দিয়েছি, এবার আমরা যাই। ওরে বাবা, পড়াশোনা করে তোরা কি আইএস অফিসার হবি নাকি চাকরি বাকরি করে আমাকে লক্ষ লক্ষ টাকা দিবি? পড়াশোনা করে কি হবে? এমনিতেই তোদের খাওয়ানোটা আমার উপর ভারী পড়ছে,
তার উপর আবার পড়াশোনা। তোরা যে স্কুলে যাচ্ছিস, রান্নাটা কে করবে? তোর মরে যাওয়া বাবা মা এসে বুঝি রান্না করে দিয়ে যাবে? যা গিয়ে তাড়াতাড়ি রান্না কর। কিন্তু মা, আমরা এখন রান্না করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা স্কুলে কখন যাব? আহারে, দেরি হয়ে যাবে? তোদের দেরি হবে তাতে আমি কি করব? আগে রান্না কর, তারপর যেখানে গিয়ে মরবি মর। রান্না কর আগে। আর হ্যাঁ, আগে আমার ছেলেটার জন্য পাস্তা বানিয়ে দে। ভাত খেয়ে আমার ছেলেটার একটুও পেট ভরেনি। শকুন্তলার কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি আর দেরি না করে তারা তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব তারা রান্নার কাজ কমপ্লিট করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। স্কুলে অনেক দেরি করে পৌঁছানোর জন্য তাদের ক্লাস টিচার তাদেরকে কঠোর শাস্তি দেয়। এটা তাদের সঙ্গে প্রায় দিনই হতো। স্কুল ছুটির পর বিকেলবেলা বাড়ি আসতে না আসতেই তারা দেখে তাদের বাড়ির সামনে উঠানের উপর অনেকগুলো বাসনপত্র এবং জামা কাপড়ের স্তূপ তৈরি করে রাখা আছে। এসে গেছো মহারানীরা? এত দেরি করে বাড়ি ফিরলি কেন? একটু তাড়াতাড়ি আসতে কি হয়? এতগুলো কাজ পড়ে আছে, কে করবে কাজগুলো? তাড়াতাড়ি একজন বাসনগুলো মাজ আর একজন জামা কাপড়গুলো কেচে নে। দাঁড়াও মা, আমরা তো এখনই এলাম। আমরা এখনো পর্যন্ত একটুও রেস্ট করতে পারলাম না। আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি। এই গরমে খুব কষ্ট হচ্ছে। আমরা স্কুল ড্রেসটা খুলে একটু খাবার খেয়ে কাজ করব। না, আমি যখন যা বলবো সেটা তখনই যেন ঝটফট হয়ে যায়। না হলে যাও বা তোরা পড়াশোনা করতে পারছিস সেটাও করতে পারবি না বলে দিলাম। কালকেই গিয়ে স্কুল থেকে তোদের নাম কাটিয়ে দেব। রিঙ্কি এবং পিঙ্কি ভয় পেয়ে কাজ করতে শুরু করে। সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলা তারা দুই বোন যখন শুকনো রুটি এবং আচার নিয়ে খেতে বসে, সেই সময় শকুন্তলার ছেলে বল্টু রিঙ্কি এবং পিঙ্কির কাছে এসে তাদেরকে বিরক্ত করতে থাকে। এই, তোরা এই রুটিগুলো খাবি না? এই রুটিগুলো তো বাসি রুটি ছিল। আমি রুটিগুলোকে আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে ওই পুকুরের মাছগুলোকে খাবো বলে রেখেছি। তোরা ওই রুটিগুলো দে। বল্টু কিছুতেই পিঙ্কি এবং রিঙ্কিকে খাবার খেতে দেয় না। সে কখনো দুই বোনের চুল ধরে টানাটানি করে, আবার কখনো বা তাদের উপর হাত তোলে। সারাদিন না খেয়ে থাকায় পিঙ্কি এবং রিঙ্কি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। পিন্টু বল্টুর উপর রাগ করে তার গালে একটা চড় মারে। বল্টু ভীষণ জোরে চিৎকার করে ওঠে। ছেলের চিৎকারের আওয়াজ পেয়ে শকুন্তলা সেখানে ছুটে আসে। মা দেখো না, এই পেতনি দুটো আমাকে মেরেছে। তুমি এদেরকে একদম খেতে দেবে না। মা, বল্টু অনেকক্ষণ ধরে আমাদেরকে ডিস্টার্ব করছিল। আমাদেরকে কিছুতেই খাবার খেতে দিচ্ছিল না। সেই জন্য দিদি রেগে গিয়ে বল্টুকে আস্তে করে একটা চড় মেরেছে। বল্টুর অতটা জোরে লাগেনি মা। এই কথা শুনে শকুন্তলা ভীষণ পরিমাণে রেগে যায়। একবেলা খাবার না খেলে তোরা কি মরে যেতিস? এই সামান্য রুটির জন্য তোরা আমার ছেলেটাকে মারলি? তোদের বাবা মা মারা গেছে আর আমার উপর আপদ দুটোকে ছেড়ে গেছে। তোরাও তো তোদের বাবা মায়ের কাছে চলে যেতে পারিস। এত জ্বালাতন থেকে আমি বেঁচে যেতাম। তুই আমার ছেলেকে মেরেছিস, তাই তো? আজকে তোকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। এই বলে শকুন্তলা পিঙ্কিকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। সেই ঘরের দরজায় তালা বন্ধ করে সে চাবি নিয়ে চলে যায়। পিঙ্কি ঘরের মধ্যে বসে বসে একা একা কাঁদতে থাকে। রিঙ্কির তার দিদির জন্য খুবই চিন্তা হয় বলে সে জানালা দিয়ে দুটো শুকনো রুটি এবং আচার তার দিদিকে খেতে দেয়। শকুন্তলা এটা দেখে ফেলে বলে সে আবার দুই বোনকে ভীষণ মারধর করে। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। শত বাধা বিপত্তি পেরিয়ে এখনো পর্যন্ত পিঙ্কি আর রিঙ্কি দুই বোন তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তারা দুজনেই এখন কলেজে পড়ে। অপরদিকে বল্টুর পড়াশোনার প্রতি একটুও মন ছিল না। সে বড়দের সম্মান করত না। সেই সঙ্গে সে সারাদিন পাড়ার লম্ফট ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতো। মা, আমাকে একটা স্মার্টফোন কিনে দাও। আমার সব বন্ধুদের কাছে ফোন আছে, কিন্তু আমার কাছে কোনো ফোন নেই। আমার একটা ফোন লাগবে। কিন্তু বাবা, আমার কাছে তো এখন ফোন কেনার মতো টাকা নেই। ও দাঁড়া দাঁড়া, আমি এখনই টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমার ছেলেটা বড় মুখ করে আমার কাছে একটা জিনিস চাইলো আর আমি সেটা দেব না, তা কখনো হয়? এই পিঙ্কি, এদিকে আয় তো। পিঙ্কি সেখানে আসলে শকুন্তলা তাকে বলে, কদিন আগে তোরা দুই বোন কলেজ থেকে স্কলারশিপের টাকা পেয়েছিস না? যা, ওই স্কলারশিপের টাকাটা নিয়ে আয়। বল্টুকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। ছেলেটা বড় হয়েছে, এখনো পর্যন্ত একটা ফোন দিতে পারলাম না। কিন্তু মা, স্কলারশিপের টাকাটা তো আমাদের পড়াশোনার জন্য। ওই টাকাটা বল্টুকে দিয়ে দিলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব।
হ্যাঁ, আমি জানতাম এই কথাটাই বলবি। তোরা দুজনে আগে আমাকে মা বলা বন্ধ কর। আমি তোদের সৎ মা, সেটা তোরা আরো একবার প্রমাণ করে দিলি। এখন যদি তোদের নিজের মা থাকতো আর তোদের নিজের ভাই স্মার্টফোনের জন্য আবদার করতো, তাহলে কি তোরা তাকে টাকা দিতে অস্বীকার করতে পারতিস? এরকম কথা শুনে পিঙ্কির খুবই খারাপ লাগে। তাই তারা দুই বোন তাদের স্কলারশিপের টাকা তাদের মায়ের হাতে তুলে দেয়। সেই টাকা নিয়ে বল্টু একটা খুবই দামি স্মার্টফোন কেনে। বল্টু আবার একদিন তার মায়ের কাছে বায়না করে, মা, আমার একটা বাইক লাগবে। আমার কলেজের সব বন্ধুরা বাইকে করে কলেজে যায়, আর আমাকে গরিবের মতো রোজ রোজ ভিড় বাসে ধাক্কা খেতে খেতে কলেজে যেতে হয়। আমি আর গরিবদের মতো জীবন কাটাতে পারছি না মা, আমাকে আজকেই একটা বাইক কিনে দাও। বল্টুর কথা শুনে শকুন্তলা খুবই রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাইকটা কি 1 টাকা 2 টাকার জিনিস যে তুই বললি আর আমি তোকে কিনে দেব? এখন 50-60 হাজার টাকা আমি কোথায় পাবো? বাচ্চাদের মতো সবসময় আবদার করলে হয় না। বুঝেছি, পিঙ্কি আর রিঙ্কি যেমন তোমার সৎ মেয়ে, আমিও তোমার সৎ ছেলে, তাই না? সেই জন্যই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। আমি তোমার একমাত্র ছেলে, আর তারপরে তুমি আমার কোনো ইচ্ছা পূরণ করতে পারছো না। তুমি তো সৎ মায়ের চেয়েও খারাপ। ছি, আমাকে নতুন বাইক কিনে না দিলে আমি বাড়ি ফিরেই আসবো না বলে দিলাম। এই বলে বল্টু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বল্টুর কথাগুলো শুনে শকুন্তলা খুবই চিন্তায় পড়ে। সত্যিই তো, বল্টু তো আমার একমাত্র ছেলে, আর আমি আমার ছেলের ইচ্ছেগুলো পূরণ না করলে কে পূরণ করবে? আমি বল্টুকে বাইক কিনে দেবই, যেভাবেই হোক না কেন। এই পিঙ্কি, তোরা রাতের খাবারটা রান্না করে রাখ। আমি কালীপদ বাবুর কাছ থেকে বল্টুর বাইক কেনার জন্য টাকা ধার করতে যাচ্ছি। এই বলে শকুন্তলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রিঙ্কি, মা আবার কালীপদ কাকুর কাছ থেকে টাকা ধার চাইতে গেল। এর আগেও তো মা অনেক টাকা ধার নিয়ে বসে আছে। মা এতগুলো টাকা ধার নিচ্ছে, কিভাবে শোধ করবে বলতো? আমার তো খুব চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর শকুন্তলা কালীপদ বাবুর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়ে আসে। পরের দিন সে বল্টুকে একটা বাইক কিনে দেয়। সেদিনের পর থেকে বল্টু তার মায়ের কাছে কিছুদিন পরপরই বড়সড় জিনিসের দাবি করতে থাকে। শকুন্তলা নিরুপায় হয়ে সবসময় কালীপদর কাছ থেকে টাকা ধার নিতে থাকে। এরকম ভাবেই বেশ কিছু মাস কাটে। একদিন হঠাৎ করে কালীপদ বাবু তার কিছু সঙ্গীদেরকে নিয়ে শকুন্তলার বাড়িতে আসে। কিরে শকুন্তলা, আজকে কত তারিখ? আজকে 10 তারিখ বাবু। এই মাসে 10 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমাদের সুদের টাকা পেলাম না। আর তুই সমস্ত টাকাগুলো কবে শোধ করবি? বয়স তো অনেকটাই হলো, যখন মারা যাবি তখন বুঝি আমার টাকা শোধ করবি? এ কি কাকু, আপনি আমাদের মায়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছেন কেন? এই, তোরা বেশি কথা বলছিস কেন? তোদের মায়ের কাছে কি আমি ভিক্ষা চাইতে এসেছি নাকি? তোদের মা আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে বসে আছে, সেই টাকাগুলো কবে দেবে? টাকা ধার নিয়েছে? আপনি তো ফ্রিতে আমার মাকে টাকা ধার দেননি। মাসে মাসে মায়ের কাছ থেকে সুদের টাকা খাচ্ছেন। এই মাসটা একটু দেরি হয়েছে বলে আপনি এরকম করবেন? 2 দিনের মধ্যে আমার সুদের টাকা চাই, আর আমি তোদের 6 মাস সময় দিচ্ছি। 3 মাসের মধ্যে আমার 3 লক্ষ টাকা শোধ করতে হবে, বাকি টাকা 3 মাসের মধ্যে। তা না হলে আমি তোদেরকে বাড়ি ছাড়া করবো বলে দিলাম। এই বলে কালীপদ সেখান থেকে চলে যায়। কালীপদ বাবুর কথা শুনে শকুন্তলা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সে এই ব্যাপারে তার ছেলের সঙ্গে কথা বলে। হ্যাঁ, তুমি এই কথাগুলো আমাকে শোনাচ্ছ কেন? তুমি টাকা ধার করেছো, তুমি কিভাবে শোধ করবে সেটা তোমার প্রবলেম। ফালতু ফালতু আমাকে কোনো টেনশন দেবে না। এতদিন পর্যন্ত আমাকে কি দিয়েছো বলো তো? নামেই শুধু জন্ম দিয়েছো, কোনো কর্ম করতে তো পারোনি। এরকম গরিব ঘরে জন্ম নিয়ে আমিই ভুল করেছি। এরকম মা থাকার চেয়ে না থাকাই ভালো। বল্টুর মুখে এরকম কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি খুবই রেগে যায়। বল্টু, তুই মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস? তোর একটুও লজ্জা করলো না? এতদিন পর্যন্ত মা যা টাকা ধার করেছে সব তো তোর জন্যই করেছে। বল্টু কোনো কথাই কান না দিয়ে তার মাকে আরো অনেক আজেবাজে কথা শোনাতে থাকে। শকুন্তলা এসব সহ্য করতে না পেরে হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বল্টু তার মায়ের এরকম অবস্থা দেখা সত্ত্বেও সে বাইক নিয়ে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। দুই বোন মিলে কোনো রকমে তাদের মাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। তারা তাদের স্কলারশিপের টাকা দিয়ে তাদের মায়ের চিকিৎসা করায়। দুই বোন 1 সপ্তাহ ধরে হসপিটালে তাদের মায়ের খুবই সেবা যত্ন করেছিল। এই 7 দিনের মধ্যে একদিনও বল্টু তার মাকে হসপিটালে দেখতে চায়নি। শকুন্তলা কিছুটা সুস্থ হলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে পিঙ্কি ও রিঙ্কি বাড়িতে নিয়ে আসে। মা, খালি পেটে এই ওষুধটা খেয়ে নাও। রিঙ্কি তোমার জন্য ভেজিটেবল স্যুপ তৈরি করতে গেছে। হঠাৎ করে রান্নাঘর থেকে রিঙ্কির চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তাড়াতাড়ি করে শকুন্তলা এবং পিঙ্কি রান্নাঘরে ছুটে যায়। তারা দেখে বল্টু রান্নাঘরে রাখা তার মায়ের পুরানো একটা সিন্দুকের তালা ভাঙার চেষ্টা করছে।
তাতে শকুন্তলার বহু পুরানো কিছু গহনা ছিল। এই বল্টু, তুই কি করছিস? বল্টু তার মাকে জোর করে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। সরে যা বুড়ি এখান থেকে, এমনিতেই তো শরীর খারাপ, কয়েকদিনের মধ্যেই তুই পটল তুলবি। তুই মরে যাওয়ার পর তোর যা কিছু আছে সবই তো আমার হবে, তাহলে আর দেরি কিসের? এই সিন্ধুকে তোর যে গহনাগুলো আছে আমি বিক্রি করে দেবো, আমার টাকার খুব দরকার, আমি আইফোন কিনবো। বল্টুর কথা শুনে পিঙ্কি এবং রিঙ্কি খুবই রেগে যায়। পিঙ্কি বল্টুর গালে একটা চড় মেরে বলে, ছি বল্টু ছি, তোর লজ্জা করলো না? তুই মাকে ধাক্কা মেরে ফেলে দিলি। মা এত অসুস্থ জানা সত্ত্বেও তোর একটুও মায়া হলো না? মা তোর জন্য আজ পর্যন্ত কত কিছুই না করেছে, আর তুই সবকিছু ভুলে গেলি? মা আমাদের সৎ মা হলেও আমরা মায়ের সঙ্গে আজ পর্যন্ত এত খারাপ ব্যবহার করিনি। আর তুই, ছি, যা বেরিয়ে যা এখান থেকে। মাকে নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, মায়ের সব দায়িত্ব আমাদের দুই বোনের। আমার মেয়েরা কি বললো শুনতে পেলি না? যা, চলে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই। আজ থেকে আমার দুটো সন্তান, আমার দুই মেয়ে। আমি ভাববো তুই মারা গেছিস। চলে যা এখান থেকে। ঠিক আছে, এমনি এই বাড়িতে থেকে কোনো লাভ নেই। শুকনো রুটি আর পচা ভাত খেয়ে আমি আর দিন কাটাতে পারবো না, আমি শহরে চলে যাব। তুমি সারা জীবন ধরে তো তোমার দুই সৎ মেয়ের উপর অত্যাচার করে এসেছো, দেখবে শেষ জীবনে এরা তোমার কেমন প্রতিশোধ নেয়। এই বলে বল্টু বাড়ি থেকে বেরিয়ে যায়। শকুন্তলা দেবী তার ভুলের জন্য তার দুই মেয়ের কাছে ক্ষমা চায়। তাদের দুজনকে সে মন থেকে নিজের মেয়ে বলে স্বীকার করে। পিঙ্কি এবং রিঙ্কি ভীষণ খুশি হয়। তারা দুই বোনে ভালো চাকরি পেয়ে কালীপদবাবু সমস্ত বকেয়া টাকা শোধ করে দেয়।